আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো শ্রীরাম নবদ্বীপ ধামে গৌর হরির সাথে বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয়। নিতাই গৌর হরি। নিশি প্রভাবকার নবদ্বীপ ধামে আজকে সবে রবি উদয় ঘটেছে, মানে সূর্য সবে উঠছে একদম ভোরবেলা। এই ভোরের পরিবেশ, বিষ্ণুপ্রিয়ার আজ তখনও ঘুম ভাঙেনি। বিষ্ণুপ্রিয়া শুয়ে আছে, পাশ থেকে তার মা যোগমায়া দেবী এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, ও প্রিয়া, এবার ওঠ, এবার ঘুম থেকে ওঠ, দেখ, চেয়ে দেখ, আর গগনে নিশি নাই, নিশি প্রভাতকাল, তাড়াতাড়ি ওঠ। ওই দেখ বৃন্দাবনের বাউলের দল, বাউলিনীর দল, তারা কেমন নিশি জাগরণী কীর্তন করতে করতে ওই নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছে। তারা কি গাইছে? আমার রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনীরা আমার রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনীরা আমার রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাই চেয়ে দেখো আর তো নিশিনা, ও হেরাই বিনোদিনী, দেখো আর তো নিশি নাই, ওরাই বিনোদিনী। চেয়ে দেখো আর তো নিশিনা, ও হেরাই বিনোদিনী, দেখো আর তো নিশিনায়, ও গো বিনোদিনী, জাগো শ্যামের মরব শুধু বিনোদিনীরা। নিতাই গৌর হরি। গো রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাই যোগমায়া দেবী ডেকে বলছে, প্রিয়া, আরে চেয়ে দেখ, আরে বাবা, আর যে নিশি নাই, গগনের সূর্যদেবের উদয় হয়েছে, তাড়াতাড়ি করে যা, তোর পিতা তো বিষ্ণু পূজা করবে, তো তাড়াতাড়ি করে কাঁখে কলসিটা নিয়ে গিয়ে তুই একটু সুরধ্বনি গঙ্গা বক্ষ থেকে গঙ্গা জল এনে আমায় উপকার করে দে। এই দেখো, বিষ্ণুপ্রিয়ার এটা আবার নিত্য প্রতিদিনের একটা কাজ ছিল। কাজটা কি না, প্রভাত কাল হলেই, মানে একদম সকাল সকাল হলেই তার পিতার বিষ্ণু পূজার জন্য গঙ্গা জল আনয়ন করতো কাঁখে কলসি। তা মা যেই বলে দিয়েছে, প্রিয়া ঘুম থেকে উঠে বসে কাঁখে কলসিটা নিয়ে সুরধ্বনি গঙ্গা বক্ষ মাছ গিয়ে সেখান থেকে জল ভরে ওই পূর্ণ কলসি কাকে করে ফেরত নিয়ে ঘরে ফিরেই, আর ঘরের ভেতরে না বসে কি করেছে, ঘরের বাইরে একটা চম্পক ফুলের বৃক্ষ ছিল, আর সেই চম্পক ফুলের বৃক্ষের নিচে গিয়ে কাঁদতে বসেছে। এবার সনাতন মিশ্র পিতা কি করেছে, যে তার বিষ্ণু পূজা করা হয়ে গেছে, এই বিষ্ণু পুজো করা হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে ওই আমার মেয়ে কোথায়, মেয়ে কোথায় খুঁজতে 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 এসে দেখছে কি না, বিষ্ণুপ্রিয়া কি করেছে, চম্পক ফুল বৃক্ষের নিচে বসে বসে কাঁদছে। বাবা ছুটে এসে বলছে, কিরে প্রিয়া, কি হয়েছে তোর, একটু আমাদের কাছে বল। আরে বাবা, বেশ তো ভালোই ছিলি, সকালবেলায় কাকে কলসি নিয়ে জল আনতে গেলি, জল নিয়ে এলি, আমি পুজোয় বসেছি, আর এদিকে তুই এভাবে গাছের নিচে বসে, বৃক্ষের নিচে বসে এইভাবে তুই একাকি কাঁদছিস কেন, কি হয়েছে তো? পিতার কাছে বলতে পারলো না কোনো কথা, আরও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়া। সনাতন মিশ্র তাড়াতাড়ি করে যোগমায়া দেবীর কাছে গিয়ে, স্ত্রীর কাছে গিয়ে বলল, যোগমায়া, একবারটি গিয়ে দেখো
মেয়ের এই বিষণ্ণ বদন আর যে সহ্য হয় না, সেই জল আনা থেকে শুরু করে এখনো পর্যন্ত একবার চেয়ে দেখো কেমন কেঁদেই চলেছে। তাড়াতাড়ি করে ছুটে এসে যোগমায়া দেবী জিজ্ঞাসা করলো, প্রিয়া রে কি হয়েছে তো? আরে বাবা, আমরা তোর বাবা মা, মনের কথা যদি আমাদের কাছে নাই বলবি তাহলে বলবি টাকার কাছে, একটু খুলে বল তোর কি হয়েছে। কিন্তু দেখবে মায়েরা, এমন একটা বয়স থাকে মানব জীবনে, ছেলে মেয়েদের এমন একটা বয়স থাকে যে বয়সে মনের যে গোপন কথা, মানে কাউকে ভালো লাগতে পারে, এই গোপন কথাটা পিতামাতা অর্থাৎ বাবা মায়ের কাছে বলা যায় না। কিন্তু মনের বা প্রাণের যদি কোনো কাছের বন্ধু থাকে বা মেয়ে হলে তার যদি কোনো বান্ধবী থাকে, তার কাছে কিন্তু বলা যায়। এবার মা বাবা চিন্তা করলো যে প্রিয়া তো আমাদের কাছে কোনো কথাই বললো না, এইভাবে বিষণ্ণ বদনে বসে আছে। আর এই বিষণ্ণ বদন দেখে পাশ থেকে পদকর্তা কত সুন্দর কলমখানি দিলেন দেখুন। তিনি বললেন, আজকে বিষ্ণুপ্রিয়াকে দেখে কি মনে হচ্ছে জানো? দেখো মরমে মরে আছে, মরমে মরিয়া আছে, মরমে মরে আছে গো, মরমে মরিয়া আছে গো, সনাতন তনয়া। সনাতন তনয়া প্রিয়া একা একা বসে আছে, একা একা বসে আছে, প্রিয়া একা একা বসে আছে, একা একা বসে আছে, অমন করে কথা ভাবছে, প্রিয়া একা একা বসে আছে, অমন করে কথা ভাবছে, একা একা বসে আছে, প্রিয়া অমন করে কথা ভাবছে, একা একা বসে আছে, প্রিয়া একা একা কথা ভাবিছে, একা একা বসে আছে, সনাতন তনয়া। বিষ্ণু প্রিয়া সনাতন তনয়া, বিষ্ণু প্রিয়া, প্রিয়া কার লাগি কাঁদিছে গো, আর লাগি তো কাঁদিছে গো, কার লাগি কাঁদিছে গো, আর লাগি কাঁদিছে গো, আর লাগি কাঁদিছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে, বলি না প্রিয়া কি হয়েছে, বল না প্রিয়া কি হয়েছে, তুই অমন করে কেন বসে আছে, বল না প্রিয়া কি হয়েছে, তুই অমন করে কেন বসে আছিস, বল না প্রিয়া কি হয়েছে, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল না প্রিয়া কি হয়েছে, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল না প্রিয়া কি হয়েছে। এইবার বাবা মায়ের কাছে যখন বিষ্ণুপ্রিয়া কিছু বলতে পারলেন না, বাবা মায়ের আর বুঝতে বাকি থাকলো না এ আমার মেয়ের কোনো গোপন ব্যথা, গোপন কথা। তাই তারা চিন্তা করলো কি, আমাদের কাছে তো বললো না, এক কাজ করা যাক, ওই বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয় সই কাঞ্চনা, ওই কাঞ্চনাকে একটু ডেকে পাঠানো যাক, তার কাছে হলেও মনের গোপন কথা প্রকাশ করতে পারে। এবার কাঞ্চনাকে যেই না ডেকে পাঠানো হয়েছে, কাঞ্চনার বিলম্ব করে নি, তাড়াতাড়ি করে ছুটতে 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 এসে বলছে, সই রে সই, সই রে সই,
বলে বলে বিষ্ণু প্রিয়া তোর কি হয়েছে? কি ও প্রিয়া, এই দেখবেন মা বাবা যতটা জোর দিয়ে মানে সন্তানদের বলতে পারে না, কোনো কাছের বান্ধবী বন্ধু যদি হয় তারা দেখবেন তাদের বলার মানে ধরনটাই অন্যরকম। এসেই তাড়াতাড়ি করে ওই প্রিয়াকে তুচ্ছ করে বলছে, এ প্রিয়া কি হয়েছে রে? আরে বাবা কুমারী মেয়ে, ওই নাকের নাক ছাবি খুলেছিস, কি হয়েছে তোর? গায়ের গয়না খুলেছিস, সব বস্ত্র খুলে একটা শাড়ি গায়ে দিয়ে ওই সাদা ফুলে সাদা রঙের চম্পক ফুলের দিকে এক দৃষ্টি চেয়ে আছিস, কি হয়েছে বলতো? এই দেখুন, এই যে একটা সখীর বলা মানে সইয়ের বলা, বন্ধু বা বান্ধবীর বলা, যার জন্য প্রাণের মনের কথা তাকে খুলে বলা যায়। এইবার যখন এইভাবে তিরস্কার করে বলছে তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, আমি কি করে বলি আমার মনের কথা? মনের কথা নিশি প্রভাত কালে আমি গিয়েছিলাম একাকে কলসি নিয়ে সুরধ্বনিতে জলে আনতে, সুরধ্বনিতে জলে আনিতে, আজি জলে আনতে গেলাম বটে, নামে বটে, আর ওই জলে ভরতে গিয়ে আমি এক রূপের প্রেমের ফাঁদে পড়েলাম। প্রেমের ফাঁদে পড়েলাম। আরে বাবা এসব কি বলছিস, মাথা ঠিক আছে তো? বলে, কাঞ্চনা কি হয়েছে জানিস? নিশি প্রভাত কালে আজকে আমি কাঁখে কলসি নিয়ে যখন সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে জল আনতে গেলাম, এই বলে কলসিটা যেই না গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে তুলেছি, আমি অদূরে কি লক্ষ্য করলাম জানিস? আমি দেখলাম একটা সোনার কমল, কমল মানে হচ্ছে পদ্ম, একটা সোনার পদ্ম জলের ওপর ভাসছে। কাঞ্চনা রেগে গেছে, বলে ও প্রিয়া, বা মাথার তো ঠিক নেই, আবার মানে আলা চালা বকছিস, উল্টো পাল্টা বকছিস। আরে বাবা সোনার যদি পদ্ম হবে তার তো একটা ওজন থাকবে নাকি? সোনার পদ্ম জলে ভাসে, সোনার পদ্ম তো জলে ডুবে যাবে, তাহলে এ কেমন সোনার পদ্ম যা জলে না ডুবে জলের উপর ভাসছে? বলে, ও কাঞ্চনা শোন না, আমি ওই গঙ্গা বক্ষ মাঝে কি দেখলাম জানিস? একটি সোনার কমল সুরধ্বনির জলে, সোনার কমল সুরধ্বনির জলে, সোনার কমল সুরধ্বনির জলে, সোনার কমল ওই সুরধ্বনির জলে, কমল হেলিয়া দুলিয়া যায়, হেলিয়া দুলিয়া যায়, কমল হেলিয়া দুলিয়া যায়, কমল হেলিয়া দুলিয়া যায়, কমল ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে, কমল ঝলমল 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 করে, কমল ঝলমল 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 কমল তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়, কমল তরঙ্গে ভাসিয়া যায়। সে কি রে প্রিয়া? আরে বাবা সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে তুই একটা সোনার কমল দেখলি, সোনার পদ্ম দেখলি, আর সেই সোনার পদ্মটা জলে না ডুবে জলে ভাসছে, বলে কেমন সোনার পদ্ম? বলে, কাঞ্চনা রে, তুই আমাকে যে কথাটা এখন বলছিস যে সোনার কমল হয়ে জলে না ডুবে জলে ভাসছে, আরে বাবা আমার মনেও প্রথম দর্শনে আমার মনেও তো সেই প্রশ্ন, যারে বাবা সোনার যদি পদ্মা হবে তাহলে জলে ভাসছে কি করে? আর তার জন্যই আমার মনে লোভ জন্মালো। এই দেখবেন নারী জাতির একটু সোনার প্রতি লোভ জন্মালো, ঠিক একইভাবে আমারও একটু লোভ জন্মালো সোনার প্রতি, আর ওই লোভ থেকে আমার হলো যত কাজ, ওই সোনার কমলকে ধরবো বলে আমি যেই না সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে নামলাম। সই জানিস আমি ওই ছোট্ট থেকে কোনোদিন সাঁতার শিখিনি, আমি কিন্তু সাঁতার জানি না, কিন্তু তাও আমার মৃত্যু ভয়কে দূরে ঠেলে দিয়ে আমি কি করলাম জানিস? আমার এই অঙ্গখানি দিয়ে ওই সোনার পদ্মকে যেই না আমি ধরতে যাব, আমার ওই অঙ্গের পরশ পেয়ে কি হলো জানিস? আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, কাঞ্চনা ওরে মোর মিয়া সখী
সরে গেল গো, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল গো, আরো দূরে সরে গেল। ধরা হলো না, না ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, সেই সোনার কমল, না না ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না। যারে ধরবো বলে জলে নেমেছিলাম, সেই সোনার কমল, না না ধরা হলো না। আমি ধরবো বলে জলে নেমেছিলাম, সোনার কমল ধরা হলো না। ধরবো বলে নেমেছিলাম, তারে আমার ধরা হলো না। কমল ধরবো বলে জলে নেমেছিলাম, সোনার কমল ধরা হলো না। জানি তাই এক ভক্ত হীরা মানিক তার মনস্কামনাতে হোক বা ভগবানের শ্রীচরণে অর্পণ করে হোক বা আমাকে আশীর্বাদ স্বরূপ হোক যে দান করেছেন, এই দানের ফলস্বরূপ আমি ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই। দেখবেন দান কখনো বৃথা যায় না, যে যা দান করে সেটা সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলাই থাকে। দ্রৌপদী একটা শাঁখ আর অন্ন জল দিয়েছিল, যার জন্য ওই দুঃশাসনের যখন বস্ত্রহরণ করছিল ভগবান শ্রীগোবিন্দ পাশ থেকে এসে শতশস্ত্র বস্ত্র যোগান দিয়েছিল। নিতাই গৌর হরিবোল। তো যে মনস্কামনার্থে দানটা দিয়েছেন হরিবোল, আশা রাখবো গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো সেটা যেন পূর্ণ হয়। সকলে মিলে প্রেমানন্দে শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। কাঞ্চনা, আমার অঙ্গের এই যে সোনার কমল আমি যেই ধরবো বলে গেলাম, আমার এই যে অঙ্গের পরশ পেয়েছে, অঙ্গের পরশ পেয়ে জলের ঢেউয়ে সোনার কমলটা আরও দূরে চলে গেল। বলে এবার কি করে যাই, এবার কি করে ধরবো? একে তো সাঁতার জানি না, একে তো কোমর অব্দি জলে আমি মানে রয়েছি দাঁড়িয়ে, এরপরে যদি আবার যাই তাহলে তো আমি সত্যি সত্যিই ডুবে যাব। কিন্তু তাও আমি আমার মৃত্যু ভয়কে দূরে ঠেলে দিয়ে এইবারে আমি আমার মনে একটা বাসনা করলাম, একটা প্রতিজ্ঞা নিলাম যে ওরে সোনার কমল, তুই কত দূরে যেতে পারিস আজকে আমি দেখবো। তুই আজকে যতই গভীরে যাস, আজ আমি প্রতিজ্ঞা করে বললাম আজ আমি তোকে ধরবো, ধরবো, ধরবো। এই তিন সত্যি করলাম, প্রতিজ্ঞা করলাম, এই মনে দৃঢ় প্রতিজ্ঞা কাঞ্চনা। এইবার আমি কি করেছি জানিস, ওই সোনার কমলকে সোনার পদ্মকে ধরবো বলে আমার এই অঙ্গখানি দিয়ে আর বাহু দিয়ে যেই কিনা আমি দিয়েছি ওই জলের মধ্যে এক ঝাঁপ, তখন কি হলো জানিস, আমি বাহু পসারিয়া সোনার কমল, আমি বাহু পসারিয়া সোনার কমল, বাহু পসারিয়া সোনার কমল, আমি বাহু প্রসারিয়া সোনার কমল। বাহু প্রসার করে সেই সোনার কমল এবার আমি কি করেছি জানিস, আমি বক্ষের মাঝারে ধরেছি গো, বক্ষের মাঝারে ওই বাহু প্রসারিয়া সোনার কমল বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, ধরেছি কমল, আমি ধরেছি কমল, হ্যাঁ ধরেছি কমল, ধরেছি কমল, সোনার কমল, এই তো ধরেছি কমল, ওই সোনার কমল ধরেছি কমল। যারে ধরব, যারে ধরব বলে জলে নেমেছিলাম, সোনার কমল, হ্যাঁ ধরেছি কমল, যা ধরবো বলে জলে নেমেছিলাম, ওই সোনার কমল ধরেছি কমল। বলে বাহ বিষ্ণুপ্রিয়া বাহ, কি সাংঘাতিক মেয়ে রে তুই। মৃত্যু ভয়, মৃত্যু ভয় বলে 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 সুরধ্বনি গঙ্গা আবক্ষ মাঝে ঝাঁপ দিয়ে তাহলে শেষ পর্যন্ত সোনার কমলকে সোনার পদ্মকে তুই ধরেই ছাড়লি? বলে হ্যাঁ সই। বলে আচ্ছা সোনার কমলকে যদি ধরেছিস তুই আমার কাছে নিয়ে আয়, আমি একটু দেখবো, আমার কাছে একটু নিয়ে আয়, আমি একটু দেখি যে এই কমলটা কেমন সোনা, কত সোনা দিয়ে মোড়া, যে কমলটা জলে না ডুবে জলে ভাসে। বলে কাঞ্চনা, সোনার কমল তো নাই। বলে সে কি রে, এই তো বললি সোনার পদ্ম ধরেছিস, আবার এক্ষুনি মত পরিবর্তন করে বলছিস সোনার কমল নাই। বলে ধরলি তা গেল কোথায়? বলে ওরে ও কাঞ্চনা, কাঞ্চনা সোনার কমল খানি ধরার পরে আমি যেই নাই আমার নয়ন খানি উন্মোচন করে দেখলাম, আমি কি দেখলাম জানিস, যা আমি কোনোদিন স্বপ্নে কল্পনা করতে পারি না। আমার এই কল্পনার অতীত, আমি এক ধ্যানাতীত এক যোগাতীত মানুষকে ধরেছি। ওই ধরার পরে আমি আমার নয়নখানি উন্মোচন করে যেই না দেখছি আমি কি ধরেছি জানিস কাঞ্চনা, আমি দেখলাম এ তো সোনার
মোল নহে নহে কি দেখলাম সোনার 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 মানুষ গো সোনার কমল নহে ওরে কাঞ্চনা সজনী আমার প্রাণের সই ওরে আমার কাঞ্চনা সোনার কমল নহে সে যে সোনার মানুষ একো সোনার পদ্ম নয় সোনার মানুষ বলিস কি? আরে হ্যাঁ হ্যাঁ সই সোনার মানুষই একটা দেখলাম, আর সোনার মানুষকে শুধু দেখলাম তাই নয়, আমি যখন নয়নখানি তার নয়নের দিকে চেয়ে দেখলাম সেই সোনার মানুষটা আবার কি করছে জানিস? শুধু আমার দিকে চেয়ে রয়েছে তাই নয়, আর কি করছে জানিস? মুখ চাহি মৃদু মৃদু হাসে মুখ চাহে মৃদু মৃদু হাসে হেই মা আমি লাজে মরি হেইমা হেইমা লাজে মরি হেই মা না 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 এটি ছি 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 ছি, আমি একটা কুমারী মেয়ে হয়ে কি ধরলাম? লাজে মরি হেইমা হেইমা লাজে মরি একটা সোনার ভুরু আমি আমার কোলে ধরি হেইমা লাজে মরি এক সোনার মানুষ বক্ষে ধরি বলি হেইমা হেইমা লাজে মরি তারে ধরিতে নারী ছাড়তে নারী হেইমা আমি লাজে মরি আমি ধরতে নারী না ছাড়তে নারী হেইমা হেইমা লাজে মরি তারে ধরিতে নারী ছাড়তে নারী এখন বলি সজনী কি বা আমি ধরতে নারী ছাড়তে নারী বল সজনী কি বা আমি ধরতে নারী না ছাড়তে নারী বল সজনী কি বা আমি ধরতে নারী না ছাড়তে নারী বল সজনী কি বা করি ছাড়তে নারী বলে বলে সখী কি বা করি ধরতে নারী ছাড়তে নারী আমার মুখ চাহে মেদ মেদ হাসে আমার মুখ চাহে মেদ মেদ হাসে বলে সে কি বিষ্ণুপ্রিয়া এ তুই কি শোনাচ্ছিস? আসতে বল বলি ঘাটে কি অন্য কেউ ছিল? যখন এইসব কাণ্ড তুই করেছিস ওই ঘাটে কি অন্য কেউ ছিল? বলে না সখী, বলে ভাগ্যিস ছিল না, যদি ওই ঘাটে অন্য কেউ থাকতো, যদি তোকে দেখে নিত এই অবস্থায় যে তুই একজন কুমারী মেয়ে হয়ে একজন পুরুষকে কোলে ধরেছিস, না জানি তোর কত কলঙ্ক হতো রে সখী। কাঞ্চনা, এই যে সোনার মানুষকে দেখে আজ আমি ঘরে ফিরলাম, আর এই ঘরে ফিরে প্রত্যেক সময় আমার হৃদয় মাঝে আমি সেই সোনার মানুষকে অনুভব করছি। ঘরে ফিরে আসার পরে মা আমাকে একটু কাঁচা হলুদ দিয়ে বলল, প্রিয়া এই কাঁচা হলুদটা একটু বেটে দে। তা আমি কি করলাম জানিস, ওই শিলের ওপরে ওই হলুদগুলো দিয়ে যেই না নোড়াটা দিয়ে বাটতে যাব, ওই 2-3 বার যেই না বাটা দিয়েছি অমনি সেই সোনার
সোনার মানুষটা ওই কাঁচা হলুদের মধ্যে প্রকাশ পেল। পারলাম না, হলুদ মাটা আমার হলো না। আর সেই থেকেই তো আমি আমার গায়ের গয়না খুলেছি, সমস্ত বস্ত্র খুলে একটি বস্ত্র পরিধান করে এই চম্পক বৃক্ষের নিচে বসে আছি। সেই সোনার মানুষকে দেখে আমি যে ঘরে ফিরলাম, আমার এখন আর কিছুই ভালো লাগে না সখী রে। আমার ঘর ভালো লাগে না, আমার পরও ভালো লাগে না, আমার ভালো লাগে না। ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ও সই ও কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। সই ভালো লাগে না। ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। সোনার বরণ মানুষ ছাড়া আমি প্রাণে বাঁচি না, শরীরে প্রাণে বাঁচি না। ও সই কাঞ্চনা ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। শুধু যে আমার দিনে ভালো লাগে না তাই নয়, আমি যখন শুতে গেলাম, আমি যখন নয়ন মুদে থাকি, আমার অন্তরে ও দেখি রে, আবার নয়ন মেলে তারে দেখি ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না, কাঞ্চনা ওরে কাঞ্চনা ওরে সই গঞ্জনা, ওরে সই গঞ্জনা, ওরে সই কাঞ্চনা। সখী সেই রূপে নয়ন দিয়ে সেই অনুরাগ ভুজঙ্গ আমায় এমন করে দংশন করলো, আমার এখন আর কিছুই ভালো লাগে না। কাঞ্চনা তুই পারবি,
তার পরিচয় আমার কাছে বলে দিতে? সে কে? আমি তো তাকে চিনি না, আমি আগে কোনোদিন তাকে দেখিনি। তুই কি পারবি? কাঞ্চনা বলে উঠল, বিষ্ণুপ্রিয়া